আমরা এখন পড়ছি হচ্ছে গিয়ে যে কম্বিনেটোরিয়াল এন্ড প্যারালাল সিনথেসিস ইন মেডিসিনাল কেমিস্ট্রি। যে কম্বিনেটোরিয়াল সিনথেসিস জিনিসটা কি? যে the automated synthesis of a large number of compounds in a short period using a defined reaction route and a large variety of reactants। আসলে আহ, দুই ধরনের সিনথেসিস পদ্ধতি আছে, একটা হচ্ছে কম্বিনেটোরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। তো কম্বিনেটোরিয়াল সিনথেসিসটা হচ্ছে যেখানে আহ, একটাই রিয়েকশন হবে, রিয়েকশন একটাই হবে। তো সেই রিয়েকশনের অনেকগুলো রিয়েক্টেন্ট একসাথে দেওয়া হবে, একটা ভেসেলের মধ্যে দেওয়া হবে। আহ, অনেকগুলো রিয়েক্টেন্ট একসাথে দেওয়া হবে এবং একটাই রিয়েকশন হওয়ার পর আবার অনেকগুলো প্রোডাক্টও তৈরি হবে। আহ, সেটাই বলা হচ্ছে যে দি অটোমেটেড সিনথেসিস অফ এ লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস ইন এ শর্ট পিরিয়ড ইউজিং ডিফাইন্ড রিয়েকশন রুট। একটা রিয়েকশন রুট থাকবে যেটা ডিফাইন্ড, এবং একটা সিঙ্গেল রিয়েকশন রুট অ্যান্ড এ লার্জ ভ্যারাইটি অফ রিয়েক্টেন্টস। তো এগুলো হচ্ছে স্মল স্কেলে ক্যারি করা হয়, carried out on a small scale using solid phase synthesis and automated synthesis machine। বলা হচ্ছে যে সলিড ফেজ সিনথেসিস সিস্টেমে করা যেতে পারে, আবার অটোমেটেড সিস্টেমেও করা যেতে পারে। মিক্সচার্স অফ কম্পাউন্ডস ফর্মড ইন ইচ রিঅ্যাকশন ভেসেল। তো প্রত্যেকটা রিঅ্যাকশন ভেসেলের মধ্যেই হচ্ছে কম্পাউন্ডের মিক্সচার পাওয়া যায়, ইউজফুল ফর ফাইন্ডিং লিড কম্পাউন্ডস। এভাবে লিড কম্পাউন্ডটাকে ফাইন্ড করা হয়। আর প্যারালাল জিনিসটা হচ্ছে যে এইখানে এটাও একটা অটোমেটেড সিনথেসিস। তো এখানে লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস পাওয়া যায় in a short period using a defined reaction route uh, and a large variety of reactants। এই কথাটা আসলে কোত্থেকে আসছে? এইটা হচ্ছে প্যারালাল সিনথেসিসের কথা না। এখানে হচ্ছে যে প্যারালাল সিনথেসিসটা হচ্ছে যে একটাই রিঅ্যাকশন হবে। আর প্যারালাল সিনথেসিস হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্ট ইউজ করা হবে এবং একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট। আর রিঅ্যাকশন গুলা ওইখানে যেমন কম্বিনেটোরিয়ালে যেমন হচ্ছে অনেকগুলো রিঅ্যাক্ট্যান্ট একসাথে মিক্সচার অফ রিঅ্যাক্ট্যান্টস নেওয়া হয়েছে এবং সেখানে একটা সিঙ্গেল রিঅ্যাকশন কাজ করেছে। কিন্তু এইখানে হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্টের জন্য একটা রিঅ্যাকশন, আরেকটা রিঅ্যাক্ট্যান্টের জন্য অন্য আরেকটা রিঅ্যাকশন, এভাবে। হুম। এখানে বলা হচ্ছে যে সিঙ্গেল প্রোডাক্ট ফর্মড ইন ইচ রিঅ্যাকশন ভেসেল। প্রত্যেকটা রিঅ্যাকশন ভেসেলে সিঙ্গেল প্রোডাক্ট পাওয়া যায় এন্ড ইউজফুল ফর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, ড্রাগ অপটিমাইজেশন এন্ড ফাইন্ডিং লিড কম্পাউন্ডস। তারপরে এখানে সলিড ফেজ টেকনিক্স নিয়ে কিছু বলা আছে যে রিঅ্যাকট্যান্টস আর বাউন্ড টু পলিস্যাকারাইড সারফেস। আসলে রিঅ্যাকট্যান্টটা হচ্ছে গিয়ে যে একটা সলিড একটা কাঠামো যেটা হচ্ছে পলিমারিক সারফেস, এইটার মধ্যে বাউন্ড থাকে এবং মডিফাইড হোয়াইল স্টিল অ্যাটাচড। যখন অ্যাটাচড থাকে, রিঅ্যাকট্যান্টটা যখন অ্যাটাচড থাকে পলিমারিক সারফেসের সাথে, তখন হচ্ছে গিয়ে এটা মডিফাইড হয়। ফাইনাল প্রোডাক্ট ইজ রিলিজড এট দ্য এন্ড অফ দি সিনথেসিস। সিনথেসিসের শেষে ফাইনাল প্রোডাক্ট পাওয়া যায়। তারপর এখানে কিছু অ্যাডভান্টেজের কথা আছে যে সলিড ফেজ টেকনিক্স এবং কিছু অ্যাডভান্টেজ কি যে রিঅ্যাকট্যান্টস গুলা সলিড সাপোর্টের সাথে বাউন্ড থাকে, যেটা বলা হচ্ছে সলিড সাপোর্টটাকে বলা হচ্ছে বিডস। তো রিঅ্যাকট্যান্ট বিডের সাথে লাগোয়া থাকে। তারপর দি রিঅ্যাকট্যান্ট and subsequent intermediates remain attached to the bead during the synthetic sequence। তো সিনথেটিক যেই রিঅ্যাকশন চলবে এখানে, তো এইখানে হচ্ছে এই সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্ট হচ্ছে তার সাবসিকুয়েন্ট রিঅ্যাকট্যান্ট আর হচ্ছে সাবসিকুয়েন্ট যে ইন্টারমিডিয়ারি গুলো তৈরি হবে, এগুলো হচ্ছে বিডের সাথে অ্যাটাচ থাকবে। তারপর রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস আর অ্যাটাচ টু দ্য বিড অ্যান্ড ডোন্ট নিড টু বি আইসোলেটেড এন্ড পিউরিফাইড। রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট গুলো কিন্তু বিড থেকে আলাদা করা হবে না এবং আলাদা করার প্রয়োজন নেই, পিউরিফাইড করারও প্রয়োজন নেই। Excess reagents can be used to drive reactions to completion। অতিরিক্ত রিয়েজেন্ট এখানে দেওয়া যাবে, কারণ রিঅ্যাকশন শেষ হওয়ার পর অতিরিক্ত যে রিয়েজেন্ট সেটা কিন্তু থেকে যাবে নষ্ট। এখানে বলা হচ্ছে যে এক্সেস রিয়েজেন্টস ক্যান বি ইউজড টু ড্রাইভ রিঅ্যাকশন টু কমপ্লিট। মানে এখানে এক্সেস রিয়েজেন্ট দিয়ে রাখা যাবে এবং ফলে রিঅ্যাকশনটা একদম শেষ হবে আর কি, শেষ হয়ে যাবে। তো এক্সেস রিয়েজেন্টস এন্ড
বাই প্রোডাক্টস আর ইজিলি রিমুভড। যখন রিয়েকশন শেষ প্রোডাক্ট পেয়ে যাব তখন তো আমরা হচ্ছে গিয়ে এক্সেস রিয়েজেন্ট আর হচ্ছে বাই প্রোডাক্টকে আমরা ওয়াশ করে রিমুভ করে দেব। পলিমেরিক সাপোর্ট ক্যান বি রিজেনারেটেড। এখানে পলিমেরিক সাপোর্টের সুবিধা যে সেটাকে রিজেনারেট করা যাবে, সেটাকে রিইউজ করা যাবে আফটার ক্লিভিং দি প্রোডাক্ট। তার মানে প্রোডাক্ট একবার পাওয়ার পর পলিমেরিক সাপোর্টটা নষ্ট হয়ে যায় না, সেটাকে রিজেনারেটও করা যেতে পারে, রিইউজ করা যেতে পারে। অটোমেশনটা এখানে কি পসিবল। বিটস ক্যান বি মিক্সড অ্যান্ড রিয়েক্টেড ইন দি সেম রিয়েকশন ভেসেল, যেটা হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিস। মানে বিটস গুলা মিক্সড হইতে পারে, মিক্সড হোক, কিন্তু যেই বিটে যেই রিয়েকশন হওয়ার কথা সেই বিটে সেই রিয়েকশনই হবে। দ্যাট মিনস এখানে রিয়েকশন রুট হচ্ছে ফিক্সড, এবং সেম রিয়েকশনে যতগুলা বিডে সেম মানে পলিমারিক ম্যাটেরিয়াল সেম রিয়েক্টেন্টস ইন্টারঅ্যাক্ট করার সুযোগ থাকবে এবং করবে, তারা প্রত্যেকে সেম রিয়েকশন শো করবে। তার মানে এটা হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিস, এবং এই পুরো প্রক্রিয়াটা একটা রিয়েকশন ভেসেলের মধ্যে। দ্যাট মিনস একটা রিয়েকশন ভেসেল, একটাই রিয়েকশন, কিন্তু বিড হইতে পারে অনেকগুলা। প্রত্যেকটা বিড যার যেই রিয়েকশন দেওয়ার কথা সেই রিয়েকশন সে দেবে। তাহলে এটা হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিস। তারপর products formed are distinctive for each bit and physically distinct combinatorial synthesis. এখানে বলা হচ্ছে যে কম্বিনেটরিয়াল সিনথেসিসের বিট গুলো হচ্ছে একটা সেম রিঅ্যাকশন দিবে। অনেকগুলা বিট একসাথে মিক্স করা হয় এবং বিট গুলো প্রত্যেকেই সেম রিঅ্যাকশন দেয়। কিন্তু কিন্তু আহ, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রোডাক্টস ফর্মড আর ডিস্টিংটিভ ফর ইচ বিট। এখানে বিট গুলা as অর্থাৎ আগের যে কথাটা ছিল, একটু কথাটা উইথড্র করে নিচ্ছে। আগের কথাটাই এখানে সঠিক যে বিট গুলা যেই ধরনের রিঅ্যাকশন দেওয়ার জন্য সেখানে দেওয়া হয়েছে সেই ধরনের রিঅ্যাকশন গুলাই দিবে, কিন্তু অনেক ধরনের রিঅ্যাকশন এখানে হতে পারে, কিন্তু সেম বিট সেম রিঅ্যাকশন দিবে। এটা হচ্ছে কথা। তো প্রোডাক্টস ফর্মড আর ডিস্টিংটিভ ফর ইচ বিট এন্ড ফিজিক্যালি ডিস্টিংক্ট। এটা হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিস। তার মানে অনেকগুলো আমরা প্রোডাক্ট পাবো, অনেকগুলো রিঅ্যাকট্যান্ট ইউজ করছি, অনেকগুলো প্রোডাক্ট পাবো। বিট গুলা মধ্যে যেগুলা সেম সেম বিট সেগুলা সেম রিঅ্যাকশন দিবে, এবং এইভাবে যত ধরনের বিট তত ধরনের প্রোডাক্ট আমরা আসলে এখান থেকে ততগুলো প্রোডাক্ট আমরা পাচ্ছি। তো ইন্ডিভিজুয়াল বিটস ক্যান বি সেপারেটেড টু আইসোলেট ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস। তার মানে ওই ইন্ডিভিজুয়াল বিট গুলোকে আমরা আলাদা করে, ইন্ডিভিজুয়াল যে বিট গুলো এগুলোর মধ্যে থেকে সেম বিট গুলোকে আমরা আলাদা করে নিব, সেপারেট করলাম। এইবার হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে এভাবে আমরা সেপারেট করে আলাদা করে নিব। আর আরো কিছু কথা এখানে আছে, রিকোয়ারমেন্টস। তো কিছু রিকোয়ারমেন্টস আছে যে একটা রেজিন বিটের অথবা এই রেজিন বিট ওর ফাংশনালাইজড সারফেস। তো রেজিন বিট তো একটা ফাংশনালাইজড সারফেস, আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে একটা সলিড সাপোর্ট হিসেবে কাজ করবে। তারপর তারপর কথা হচ্ছে যে, তো রেজিন বিট তো থাকলো সেখানে, সেটা ফাংশনালাইজড সারফেসও বটে, এবং এটা নিশ্চয়ই একটা সলিড সাপোর্ট, সেটাও ঠিক। কিন্তু সে হচ্ছে কম্পাউন্ডকে অ্যাটাচ করবে কোন জিনিসটা দ্বারা? তাহলে একটা অ্যাঙ্কর লাগবে। এই অ্যাঙ্করটা অথবা একটা লিঙ্কার যেটা হচ্ছে ক্যান বি ইউজড টু অ্যাটাচ এ কম্পাউন্ড। দ্যাট মিনস রেজিনের মধ্যে থাকবে, রেজিন বিটের মধ্যে থাকবে হচ্ছে লিঙ্কার। এই লিঙ্কার হচ্ছে কম্পাউন্ডকে ধরবে। এবার আসি যে একটা বন্ড লিঙ্কিং দি কম্পাউন্ড টু দি লিঙ্কার। তাহলে লিঙ্কারের সাথে অ্যাঙ্কর দিয়ে তো হচ্ছে গিয়ে কম্পাউন্ডকে ধরা হয়েছে। সলিড সাপোর্টে থাকা অ্যাঙ্কার কম্পাউন্ডকে ধরেছে, কিন্তু কম্পাউন্ডের সাথে সলিড সাপোর্টের বা এখানে আচ্ছা, এখানে অ্যাঙ্কর বা লিঙ্কার সে হচ্ছে সলিড সাপোর্টে আছে, সে কম্পাউন্ডকে ধরেছে, কিন্তু অ্যাঙ্কর নিজে কি কম্পাউন্ডকে সরাসরি ধরতে পারে না। এই অ্যাঙ্কর কম্পাউন্ডের সাথে বন্ড ক্রিয়েট করে, এ বন্ড লিঙ্কিং দি কম্পাউন্ড টু দ্য লিঙ্কার। এই বন্ড অবশ্যই লাগবে। তার মানে অ্যাঙ্কর দরকার হচ্ছে কম্পাউন্ডকে ধরার জন্য, কিন্তু অ্যাঙ্কর তো নিজেই ধরতে পারে না। অ্যাঙ্করের মধ্যে আবার থাকে বন্ড। তো দি বন্ড মাস্ট বি স্টেবল টু দি রিঅ্যাকশন কন্ডিশনস ইউজড ইন দিস সিনথেসিস। এখানে রিঅ্যাকশন যে কন্ডিশন আছে এই কন্ডিশনকে তাকে হচ্ছে অ্যাকনলেজ করতে হবে, এবং এই কন্ডিশনকে ধরেই হচ্ছে গিয়ে তাকে
এই কন্ডিশনের হিসেবে তাকে হচ্ছে স্টেবল হতে হবে অবশ্যই। তো the bond must be stable to the reaction conditions used in the synthesis. A means of cleaving the product from the linker at the end. লিঙ্কারের সাথে প্রোডাক্ট কিন্তু অ্যাডেড কিসের দ্বারা? বন্ডিং এর দ্বারা। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট থেকে ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট থেকে সলিড সাপোর্টের মধ্যে প্রোডাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে, তাহলে আমাকে এখন প্রোডাক্ট কেটে নিতে হবে। এইটা হচ্ছে যে এ মিনস অফ ক্লিভিং দি প্রোডাক্ট ফ্রম দি লিঙ্কার এট দি এন্ড। তো protecting groups for functional groups not involved in the synthesis. সিনথেসিসের মধ্যে ফাংশনাল গ্রুপের যে প্রোটেক্টিং গ্রুপগুলো আছে এইগুলো হচ্ছে protecting groups for functional groups are not involved in the synthesis. সিনথেসিসে আসলে ফাংশনাল গ্রুপগুলোর জন্য কোনো যে প্রোটেক্টিং গ্রুপগুলো থাকে সেগুলো আসলে ইনভলভ না। এইবার আসি যে এক্সাম্পল অফ সলিড সাপোর্ট। এখানে কিছু এক্সাম্পল আছে। এটা হচ্ছে গিয়ে যে partially cross-linked polystyrene beads, তারপর আছে শেফার্স polyamide resin, আছে tantazil resin, আছে beads, pins and functionalized glass surfaces. প্রথম কথা হচ্ছে partially cross-linked polystyrene beads। এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে যে হাইড্রোফোবিক ইন নেচার। তাহলে partially cross-linked polystyrene bead এটা হাইড্রোফোবিক ইন নেচার, causes problems in peptide synthesis due to peptide folding। পেপটাইড সিনথেসিসের প্রবলেম তৈরি করে, কারণ পেপটাইড কিন্তু ফোল্ডেড হয়ে যায়। ফোল্ডেড হয়ে গেলে এখানে প্রোডাক্টটা ঠিকমতো পাওয়া যায় না। তাহলে হাইড্রোফোবিকের মধ্যে আসলে যেহেতু আমার পলিস্টাইরিন বিটটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার আর পেপটাইডটা হচ্ছে কি পোলার ইন নেচার, তো ওইটার মধ্যে মানে পলিস্টাইরিন বিট যেহেতু হাইড্রোফোবিক ইন নেচার সেখানে তো পেপটাইড কি জড়সড় হয়ে থাকবে না। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে কজেস প্রবলেমস ইন পেপটাইড সিনথেসিস ডিউ টু পেপটাইড ফোল্ডিং। পেপটাইড কেন ফোল্ডেড হচ্ছে? কারণ সেখানে একটা রিপালশন হচ্ছে, সেখানে পোলার নন পোলার ইন্টারাকশন হচ্ছে এবং পোলারটা কি হচ্ছে, পোলার পেপটাইড হচ্ছে ফোল্ডেড হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। তো এই সমস্যার সমাধান কল্পে শেফার্ডস পলিয়ামাইড রেজিন এসেছে। সে কি করছে, সে হচ্ছে গিয়ে মোর পোলার। সে মোর পোলার হওয়ার কারণে পেপটাইড এখানে সিনথেসিস করা যায় ইজিলি। আর টেন্টাজেল রেজিন হচ্ছে যে similar environment to ether or THF। তারপরে আরেকটা জিনিস কি, যে বিটস, পিনস এন্ড ফাংশনালাইজড গ্লাস সারফেসেস এগুলো হচ্ছে সলিড সাপোর্ট হতে পারে। তারপরে কিছু কথা যে কিছু নোট, যে বিটস মাস্ট বি এবল টু সুয়েল ইন দ্য সলভেন্ট ইউজড। তো যখন সলভেন্টে বিট নিব, বিটকে সুয়েল হইতে হবে, ফুলে যেতে হবে সলভেন্টের মধ্যে। বিটস মাস্ট রিমেইন স্টেবল, কারণ ফুলে গেলে বিটসে কিন্তু সারফেস এরিয়া বেড়ে যায়। এন্ড বিটস মাস্ট রিমেইন স্টেবল। বিটস কিন্তু বিটস সেলফ মানে তাকে নিজেকে হচ্ছে স্টেবল থাকতে হবে মোস্ট, কারণ তার মধ্যে রিঅ্যাকশনটা হবে। সে নিজেই যদি আনস্টেবল হয়ে যায়, সে নিজে যদি রিঅ্যাক্টিভিটি দেখায়, তাহলে তো রিঅ্যাকশনটা রিঅ্যাকশনটা হচ্ছে বিশুদ্ধ থাকবে না। আর মোস্ট রিঅ্যাকশনস অকার ইন দি বিড ইন্টেরিয়র। বেশিরভাগ ক্ষেত্রে রিঅ্যাকশনগুলো বিডের ভিতর দিকে রিঅ্যাকশনটা অকার করে। এইবার আসি অ্যাঙ্কর অর লিঙ্কার। একটা মলিকুলার moiety যেটা কোভ্যালেন্টলি অ্যাটাচড টু দ্য সলিড সাপোর্ট। সলিড সাপোর্টের সাথে যেটা যুক্ত থাকে, আসলে সলিড সাপোর্টের সাথে কিন্তু লিঙ্কার থাকে বা অ্যাঙ্কর থাকে। সেই লিঙ্কারের মধ্যে থাকে হচ্ছে কি, লিঙ্কারের মধ্যে থাকে একটা মলিকুলার moiety যেটা হচ্ছে সলিড সাপোর্টের সাথে যুক্ত থাকে and which contains a reactive functional group. That means অ্যাঙ্কর বা লিঙ্কার হচ্ছে একটা রিঅ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ যেটা অ্যাঙ্করের মধ্যে থাকে। অ্যাঙ্করের মধ্যে থাকে হচ্ছে রিঅ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপটাকে একটা মলিকুলার moiety যেটা কোভ্যালেন্টলি অ্যাটাচ থাকে সলিড সাপোর্টের সাথে। একটা এটা বলা হচ্ছে যে allows attachment of the first reactant। সে ফার্স্ট রিঅ্যাকট্যান্ট কে অ্যাটাচ করে নেয়। লিঙ্কার ফার্স্ট রিঅ্যাকট্যান্ট কে অ্যাটাচ করে নেয়। So the link must be stable to the reaction conditions used in the synthetic route but easily clipped to release the final compound. That means যে রিঅ্যাকশন রুটে যে রিঅ্যাকশন কন্ডিশন গুলো ইউজড হবে, এখানে হচ্ছে এই লিঙ্কটা বা লিঙ্কারটাকে স্টেবল থাকতে হবে এবং রিঅ্যাকশন শেষে তাকে যেন ইজিলি কেটে ফেলা যায়। Different linkers are available depending on the functional group involved in attaching the first compound.
প্রথম যে ফার্স্ট কম্পাউন্ড সেইটাকে অ্যাটাচ করার ক্ষেত্রে যে ফাংশনাল গ্রুপগুলা ইনভলভড সেগুলোর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট লিঙ্কার হইতে পারে as well as the desired functional group in the final product এবং desired final গ্রুপেও desired functional গ্রুপগুলা কোনগুলা থাকবে in the final product. Resins are named to define the linker. লিঙ্কারকে ডিফাইন করতে গিয়ে রেজিনের নামকরণ করা হয়, যেমন মেরিফিল্ড লিঙ্কার থেকে মেরিফিল্ড রেজিন, ওয়াং লিঙ্কার থেকে ওয়াং রেজিন, রিঙ্ক লিঙ্কার থেকে রিঙ্ক রেজিন, বার্লোস লিঙ্কার থেকে বার্লোস রেজিন, এই কথা এখানে বলা হচ্ছে। তারপর আসি মেরিফিল্ড রেজিন ফর পেপটাইড সিনথেসিস, এখানে ক্লোরোমিথাইল গ্রুপ। তো এই অবস্থা এই জায়গাটা মুখস্থ করতে হবে এখানে কিভাবে রিঅ্যাকশন হচ্ছে। ফার্স্ট হচ্ছে কি কাপলিং হচ্ছে, তারপর ডিপ্রোটেকশন হচ্ছে, এরপর হচ্ছে গিয়ে আবার কাপলিং হচ্ছে, আবার হচ্ছে এভাবে হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে সলিড সাপোর্ট থেকে রিলিজ হয়ে যাচ্ছে প্রোডাক্ট। তাহলে একটা পেপটাইড তৈরি করা হচ্ছে মেরিফিল্ড রেজিনে, কিভাবে তৈরি করা হচ্ছে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে এখানে এখানে যেই হচ্ছে এখানে একটা লাল একটা রেড একটা পার্ট আছে আর একটা লিঙ্কার আছে। তো রেড পার্টটা হচ্ছে গিয়ে রেজিন বিটের সাথে আছে হচ্ছে গিয়ে লিঙ্কার, রেজিন বিটের সাথে আছে লিঙ্কার। এখন আমার রিয়েক্টেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ রিয়েক্টেন্ট যেটা রিয়েক্টেন্ট গ্রুপের সাথে বক যুক্ত আছে। এখন এই দুইটার মধ্যে কি করা হবে, কাপলিং করা হবে। পেপটাইড সিনথেসিসের জন্য একটা প্রোটিন দেওয়া আছে, একটা অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে, লিঙ্কারের সাথে অ্যাডেড করার জন্য ব্যবস্থা করা হলো, তো কাপলিং করা হলো, তো অ্যাডেড হইল। এইবার বকটা তো এখানে প্রোটেকশন দিয়ে আছে, কিন্তু আমরা এবার বকটাকে কি করব, সরাই নিব। বক সরাইলে সেখানে যা হবে সেটা দেখতে পাচ্ছি। বক সরাইলে আবার সে কাপলিং করতে পারবে আরেকটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে। যখন সে বককে সরায় ডিপ্রোটেকশন করলাম, ডিপ্রোটেকশন করে সে আরেকটা প্রোটিনের সাথে অ্যামাইনো অ্যাসিডের সাথে কি করলো, কাপলিং করলো। তো এখন আবার কি এইভাবে চলতে থাকবে, এইভাবে ডিপ্রোটেকশন, তারপর কি কাপলিং, ডিপ্রোটেকশন, কাপলিং চলতে থাকবে। তো এক পর্যায়ে যখন অ্যামাইনো অ্যাসিডের একটা সিকোয়েন্স চলে আসবে তখন হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন চলতে থাকবে, চললে রিলিজ ফ্রম সলিড প্রোডাক্ট, তো এখানে পেপটাইড পাওয়া যাবে। এখন এক পর্যায়ে যখন হফম্যান ডিগ্রেডেশন হলো তখন হচ্ছে আমাদের এই রেজিন যেটা রেজিন লিঙ্কার আলাদা হয়ে গেল, প্রোডাক্ট হচ্ছে পেপটাইড আলাদা হয়ে গেল। এইটা হচ্ছে ক্লোরোমিথাইল গ্রুপের আমরা দেখলাম যে কিভাবে সিনথেসিস করা হচ্ছে মেরিফিল্ড রেজিন ফর পেপটাইড। তারপর আছে ওয়াং রেজিন। ওয়াং রেজিনের মধ্যে এখানে বিড আছে রেড কালারের, লিঙ্কার আছে গ্রিন প্লাস ওএইচ যুক্ত। তো এই পার্টটা হচ্ছে লিঙ্কিং ফাংশনাল গ্রুপ, মানে লিঙ্কার। এখানে হচ্ছে বিডের সাথে লিঙ্কার যুক্ত আছে, হ্যাঁ বিডের সাথে লিঙ্কার যুক্ত আছে, এই সিস্টেমেই চলবে। তারপর ওয়াং রেজিনেও কি হচ্ছে, ওয়াং রেজিনে হচ্ছে যে প্রোটেক্টিং এজেন্ট সেটা হচ্ছে এফএমওসি। আমরা দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে মেরিফিল্ড রেজিনে যেটা হয়েছিল, যে মেরিফিল্ড রেজিনে কি হয়েছিল, যে প্রোটেক্টিং গ্রুপ হিসেবে বক ইউজ করা হয়েছে আর এখানে এফ মক ইউজ করা হয়েছে ওয়াং রেজিনে। তো এইখানে আমরা বিট নিলাম রেজিন বিট, আর রেজিন বিটের সাথে সংযুক্ত অবস্থায় হচ্ছে আমাদের যে লিঙ্কার, তারপর হচ্ছে গিয়ে প্রোটিনকে সে টানবে, তার মানে কাপলিং হইলো। কাপলিং হওয়ার পর এইবার পাইপারিটিন যে এফ মক আছে পাইপারিটিন এটার ডিপ্রোডাকশন হলো, তাহলে এফ মক সরে গিয়ে কি হলো, এখানে এখানে চলে আসলো হচ্ছে আরেকটা প্রোটিন যুক্ত হলো। এইভাবে একটার পর একটা প্রোটিন যুক্ত হতে থাকবে, যুক্ত হতে থাকলে পেপটাইড সিনথেসিস হবে। এখন পেপটাইড তো সিনথেসিস হবে, বড় পেপটাইড সিনথেসিস হয়েছে। এখন হচ্ছে টিএফএ টিএফএ দিয়ে কি করলাম, লেভারেজ করলাম বা কেটে দিলাম, লেভেজ করলাম বা কেটে দিলাম। কেটে দিলে এখানে এক পাশে থাকলো কার্বন ডাইঅক্সাইড কার্বক্সিলিক অ্যাসিড, আর দ্যাট মিনস আরেক পাশে হচ্ছে অ্যামিন, দ্যাট মিনস একটা অ্যামাইনো অ্যাসিড ইয়ে পাওয়া গেল, একটা প্রোটিন পাওয়া গেল, আর আরেক পাশে হচ্ছে গিয়ে কি ওয়াং রেজিনটা পড়ে থাকলো। এবার সে রিঙ্ক রেজিনের ক্ষেত্রে একই কথা, রিঙ্ক রেজিন আছে, লিঙ্কার যুক্ত আছে, তো বন্ডের সাথে লিঙ্কার, তারপর এভাবে
প্রোটেকশন, ডিপ্রোটেকশন এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করা হচ্ছে। লিঙ্ক রেজিন কিভাবে কাজ করে এখানে দেখানো হচ্ছে যে বিট লিঙ্কার, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটার রিয়েকশন হয়ে এখানে ফার্দার মডিফিকেশনের মাধ্যমে ক্লিভেজ করে হচ্ছে কি আমরা প্রাইমারি অ্যামাইড পাওয়া গেছে লিঙ্ক রেজিনের মাধ্যমে। ডাইহাইড্রোপিউরান রেজিনের মাধ্যমে কি পাওয়া গেছে? ডাইহাইড্রোপিউরান ডেরিভেটিভ রেজিন, এইটার সাথে লিঙ্কিং ফাংশনাল গ্রুপ, এই জায়গাটায় ফাংশনাল গ্রুপ লিঙ্ক করা যাবে। এখানে হচ্ছে ডাইহাইড্রোপিউরান রেজিনটা দেখানো হচ্ছে যে এই রেজিন কিভাবে কাজ করছে। এখানে রেড কালারের সেটা হচ্ছে বিট, তারপর হচ্ছে লিঙ্কার। এখানে এই ডাইহাইড্রোপিউরান ডিরাইভেটাইজড হচ্ছে রেজিন, এই পার্টটা বিট, তারপর লিঙ্কার, এবং সর্বশেষ যে গ্রুপটা সেটা হচ্ছে একটা রিং সিস্টেম এবং এমবেডেড অক্সিজেন আছে, লিঙ্কিং ফাংশনাল গ্রুপ এটা। তারপর ডাইহাইড্রোপিউরান রেজিনের কাজটা কিভাবে হয়েছে যে এখানে যে রিং সিস্টেম আছে এটার সাথে রিয়েকশন করা হচ্ছে অ্যালকোহল HOR, তারপর হচ্ছে পিপিটি, পিপিটি দ্যাট মিনস, আচ্ছা, তারপর এটা হচ্ছে প্রথমেই এটা মডিফিকেশন করেছে অ্যালকোহল দিয়ে, এটা রিয়েকশন করেছে। তো ফার্দার যা পাওয়া গেল সেটাকে ফার্দার মডিফিকেশন করে একটা অ্যালকোহল পাওয়া গেছে। ফার্দার যেটা পাওয়া গেল সেটাকে ট্রাইফ্লুরো অ্যাসিড দিয়ে রিয়েকশন করে হচ্ছে অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে এবার আসি বার্লোস রেজিন। তো বার্লোস রেজিন হচ্ছে যে এখানে লিঙ্কিং ফাংশনাল গ্রুপ, এই বার্লোস রেজিনের মধ্যে ফাংশনাল গ্রুপগুলো যুক্ত করা আছে। এটা থেকে বিট লিঙ্কার, দুই পাশে অ্যারাইল গ্রুপ, তারপর হচ্ছে মাঝখানে ক্লোরিন গ্রুপ। এবার সে বার্লোস রেজিন কিভাবে কাজ করে। বার্লোস রেজিনটা এটাও হচ্ছে কি ওইরকম এফমক, এফমক মানে পাইপারজিন দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে কাপলিং করা হচ্ছে, তারপর ডিপ্রোটেকশন দেওয়া হচ্ছে, তারপর আবার ডিপ্রোটেকশন দিয়ে আবার কাপলিং করে এভাবে পেপটাইড সিনথেসিস করা হচ্ছে। পেপটাইড সিনথেসিসের পর এক পর্যায়ে হচ্ছে টিএফএ দিয়ে হচ্ছে আমরা এটাকে কেটে নিচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিডটাকে কেটে নিচ্ছি। আর কার্বক্সিলিক অ্যাসিডটাকে কেটে নিচ্ছি মানে কার্বক্সিলিক অ্যাসিডটা এই পাশে আছে, এই পাশে আছে অ্যামিন, তার মানে প্রোটিনটা তৈরি হয়ে গেছে। তারপর আসি প্রোটেক্টিং গ্রুপগুলা কি। প্রোটেক্ট রিঅ্যাক্টিভ functional groups that are not meant to react. তারপর হচ্ছে must be added easily in high heat under mild condition. Might be stable.